প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে কন্টেন্ট ক্লাস জোয়ার ভাটা সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দেখো বিষয় হচ্ছে ভূগোল। আমরা এখানে বোর্ডে লিখে দিয়েছিলাম তাদের সূত্রপত্র ব্রহ্মপুত্র পাঠ হবে জোয়ার ভাটার। তাহলে আলোচ্য বিষয় হবে আজকে জোয়ার ভাটার। ছবি দেখো, নিচের ছবিটি দেখে অনুমান করার চেষ্টা করো আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেদিন আমরা জোয়ার ভাটার সংজ্ঞায় বলেছিলাম কি, যে সমুদ্রের পানি হঠাৎ করে ফুলে বা ফুটে ওঠার নামই হচ্ছে জোয়ার, আর নেমে যাওয়ার নাম হচ্ছে ভাটা। তাহলে সমুদ্রের পানি হঠাৎ করে ফুলে বা ফুটে ওঠার নাম জোয়ার, আর নেমে যাওয়ার নাম হচ্ছে ভাটা। সেদিন আমরা বলেছিলাম। আজকে ছবিতে দেখো সমুদ্রের পানি ফুলে ফুলে উপর দিকে উঠে আসতেছে, এটার নাম হচ্ছে জোয়ার। আর যখন এই পানি সেগুলো সমুদ্রের ভিতরে নেমে চলে যায় সেটা হচ্ছে ভাটা, তাহলে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি হচ্ছে জোয়ারের ছবি। এই ছবিটি হচ্ছে জোয়ারের ছবি। এরপরে দেখো যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাটার ছবি। তাহলে আমরা এখানে দেখো সমুদ্রের পানি এসে উপর দিকে উঠে এসে আবার নিচের দিকে নেমে যায়। তাহলে সমুদ্রের পানি এসে কোনো কারণে, যে কারণে হোক, কেন্দ্রাতিক শক্তির কারণে হোক অথবা মহাকর্ষ শক্তির কারণে হোক অথবা চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে হোক, সমুদ্রের পানি হঠাৎ করে ফুলে ফুটে উপর থেকে উঠে আসার নাম হচ্ছে জোয়ার, আর নেমে যাওয়ার নাম হচ্ছে ভাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দুইটা ছবি দেখলাম। একটা ছবিতে জোয়ার দেখলাম, শব্দ করো না, তোমরা শব্দ করো না, সবাই নিজেকে আপডেট করে রাখাও। তাহলে একটা ছবিতে আমরা জোয়ার দেখলাম আর একটা ছবিতে দেখতেছি ভাটা। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জোয়ার ভাটা। অবশ্যই তোমরা জোয়ার ভাটার কাকে বলে এর সংজ্ঞা মূল মুখস্থ হয়ে গেছে, কারণ গতদিন ক্লাসে নেওয়া হয়েছে জোয়ার ভাটার সংজ্ঞা বলা হয়েছিল, আজকে আবার এই জোয়ার ভাটার সংজ্ঞা বলা হচ্ছে। তাহলে জোয়ার ভাটা প্রতিদিন যেখানে জোয়ার হয় তার 6 ঘন্টা 13 মিনিট পর সেখানে ভাটা হয়। তাহলে জোয়ার ভাটার প্রতি দিনে 2 বার সংঘটিত হয়, জোয়ার ভাটার। তবে মুখ্য জোয়ার গৌর জোয়ারের ক্ষেত্রে 6 ঘন্টা যদি সূর্য চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে 13.5 ডিগ্রি পথ অতিক্রম করে প্রত্যেকটা দিন। এই 13 ডিগ্রি পথ অতিক্রমে 13 মিনিট, অর্থাৎ আজকে যদি 10টায় মুখ্য জোয়ার হয়, আগামী দিন 10টা 52 মিনিটে সেখানে মুখ্য জোয়ার হবে। তাহলে আমরা আজকে জোয়ার ভাটা আলোচনা করবো। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো দেখো। জোয়ার ভাটা বলতে কি বুঝো বা জোয়ার ভাটা বলতে কি তা বলতে পারবো। জোয়ার ভাটার শ্রেণীগুলো আলোচনা করবো। মুখ্য জোয়ার গৌর জোয়ার কি তা বলতে পারবো। মরা কোটাল কি তা বলতে পারবো। অর্থাৎ আমরা জোয়ার ভাটা কাকে বলি, জোয়ার ভাটারের শ্রেণীগুলো তথা জোয়ার ভাটারের যে শ্রেণীগুলো কি কি সেগুলো বলতে পারবো। সেদিন আমরা পড়েছিলাম জোয়ার ভাটারের কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মহাকর্ষণ শক্তি আর একটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। মহাকর্ষণ শক্তি অবশ্যই আমরা সেদিন বুঝেছিলাম যে একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে মহাকর্ষণ শক্তি। তাহলে সূর্য চারপাশে যে গ্রহগুলো ঘুরছে সেই গ্রহগুলো কি করে আকর্ষণ করছে, সূর্য আকর্ষণ করার কারণে গ্রহগুলো তার নিজ কক্ষপথের চারপাশে ঘুরছে। তাহলে চন্দ্র এবং সূর্য আকর্ষণ শক্তি পৃথিবীর যে প্রান্তে বেশি হয় সেই প্রান্তে জোয়ারের ভাটাও সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে মহাকর্ষণ শক্তি, যে একটা জিনিস আর একটা জিনিসকে আকর্ষণ করে তুলবে। আর এর ফলে যে জ্বর হয় সেই জ্বরের জন্য হচ্ছে মহাকর্ষণ শক্তির ফলে জ্বর। আর কেন্দ্রাতিক শক্তির ফলে জ্বর পৃথিবী তার নিজ কক্ষপথের পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন কল্পে পৃথিবীর পৃষ্ঠদেশে যে পানি রাশি রয়েছে এই পানি রাশিগুলো ছিটকে পড়ার প্রবণতার সৃষ্টি হচ্ছে বা কম্পনের সৃষ্টি হচ্ছে। আর এটাকে বলা হয় কেন্দ্রাতিক শক্তির ফলে জোয়ার। তাহলে আমরা উদাহরণ দিয়েছিলাম যে মোটরসাইকেল নিয়ে যদি আমরা কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করি, আর সেই রাস্তাতে যাওয়ার সময় মোটরসাইকেলের চাকার নিচে যদি কাদা পড়ে যায়, সেই কাদা কি হবে, ছিটকে পড়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি করবে। আবার একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরো একটা ফ্যান, পাকাওয়ালা ফ্যান, এই ফ্যানটা নিয়ে গিয়ে আমি পুকুরের মধ্যে সেট করে দিলাম, আর ফ্যান যদি পুকুরের মধ্যে ঘুরে, শব্দ করো না, ঘোরে, আর এই ঘোরার সময়
পাখার মধ্যে যে পানি রাশি থাকবে, পানি রাশিগুলো ছিটকে ছিটকে পড়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। এটাই হচ্ছে কেন্দ্রীয় শক্তির ফলে জোয়ার। আমরা এগুলো সম্পর্কে আজকে জানবো। তারপর দেখো জোয়ার ভাটা। জোয়ার ভাটার দুটো ছবি দেওয়া আছে, এখানে আমরা দুই ছবি পূর্বের দিকে দেখলাম। চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির কারণে আকর্ষণ শক্তি যেটা সেটাই হচ্ছে মহাকর্ষ শক্তি, আর পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির কারণে সমুদ্রের পানির নির্দিষ্ট সময় অন্তর এক স্থানে ফুলে ওঠে এবং অন্য স্থানে নেমে যায়। তাহলে এক স্থানে ফুলে ওঠে এবং অন্য স্থানে নেমে যায়। সমুদ্রের পানি এইভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। তাহলে সমুদ্রের পানি এইভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়ে থাকে। তাহলে চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর এক স্থানে ফুলে ওঠে এবং অন্য স্থানে নেমে যায়। সমুদ্রের পানি এভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়ে থাকে। সেটা কতক্ষণ পর পর? 6 ঘন্টা 13 মিনিট পর পর। তাহলে দুইবার জোয়ার হয়, আবার দুইবার ভাটা হয়। 6 ঘন্টা 13 মিনিটকে 2 দ্বারা গুণ করলে তো 12 ঘন্টা 26 মিনিট হয়। 12 ঘন্টা 26 মিনিটে একবার জোয়ার ভাটা হয়, আবার 12 ঘন্টা 26 মিনিটে আরেকবার জোয়ার ভাটা সংঘটিত হয়। এইভাবে দিনে দুইবার জোয়ার দুইবার ভাটা সংঘটিত হয়ে থাকে। আশা করছি সেদিনও আমরা কন্টেন্ট দেখাইনি, তবে বোর্ডে বুঝাইছিলাম। তোমরা সেদিনও কিছুটা ধারণা পাইছো। আজকে পুরোপুরি ফুললি ক্লাসের শেষ, মানে অধ্যায়ের আজকে এটি শেষ পাঠ হবে। তারপর দেখো জোয়ার ভাটার শ্রেণীবিভাগ। জোয়ার ভাটা 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরাকোটা আর মরাকোটা। তাহলে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরাকোটা বা তেজকোটা আর মরাকোটা। তাহলে আমরা জোয়ার ভাটাকে 4টা ভাগে বিভক্ত করেছি। দেখো আমরা 4টা ভাগ আবার আলোচনা করব। এটা শব্দ হচ্ছে কেন? দেখো সেদিন আমরা শব্দ হচ্ছে কেন? দেখো মুখ্য জোয়ার কাকে বলে? প্রধানত চন্দ্র আকর্ষণে জোয়ার ভাটা সংঘটিত হয়ে থাকে, কিন্তু পৃথিবীর চারিদিকে চন্দ্রের ঘূর্ণনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে থাকে সেই অংশ পৃথিবীর পৃষ্ঠে পানি এসে ফুলে ওঠে এবং যে জোয়ারের সৃষ্টি করে তাকে মুখ্য জোয়ার বলা হয়। সেটা আমরা চিত্রে আঁকাইছিলাম যে সূর্য, চাঁদ এবং পৃথিবী। সূর্য, তারপরে চাঁদ এবং পৃথিবী যখন একই সাথে লেগে থাকে, চাঁদ যখন পৃথিবীর যে প্রান্তে সবচেয়ে বেশি আকর্ষণ করবে, কারণ সেই প্রান্তে যে জোয়ার হয় সেই জোয়ারের নাম হচ্ছে মুখ্য জোয়ার। আমরা এরকম দেখাইছিলাম সেদিন যে সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সময় থাকবে, সূর্যের চেয়ে চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে চাঁদের আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, আর চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে চাঁদের আকর্ষণ শক্তি যে অংশে বেশি হবে, অর্থাৎ পৃথিবীর যে প্রান্ত চাঁদের সম্মুখ অংশে চলে যাবে সে অংশের জোয়ারের পরিমাণ সবচেয়ে বেশি হয়। এইটাকে বলা হয় মুখ্য জোয়ার। এটাকে বলা হয় মুখ্য জোয়ার। তাই দেখো প্রধানত চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা সংঘটিত হয়ে থাকে, কিন্তু পৃথিবীর চারিদিকে চন্দ্রের ঘূর্ণনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে থাকে সে অংশে পৃথিবীর পৃষ্ঠের পানি এসে ফুলে ওঠে। ফুলে উঠে যে জোয়ারের সৃষ্টি করে তাকে মুখ্য জোয়ার বলা হয়।
তাহলে আমরা মুখ্য জোয়ার সম্পর্কে জানলাম। এরপরে দেখো গৌণ জোয়ার। গৌণ জোয়ার সেদিন আমরা বলেছিলাম যে মুখ্য জোয়ার প্রতিবাদ স্থানে, অর্থাৎ মুখ্য জোয়ার বের করতে হবে, তার বিপরীত প্রান্তে যেটা হবে সেটা হচ্ছে গৌণ জোয়ার। তাহলে মুখ্য জোয়ারের বিপরীতে যে জোয়ার সংঘটিত হয় সেই জোয়ারটার নাম হচ্ছে গৌণ জোয়ার। তাহলে দেখো চন্দ্রের পৃথিবীর যে পাশে আকর্ষণ করে তার বিপরীত দিকে পৃথিবীর মহাকর্ষণ শক্তির প্রভাব অপেক্ষাকৃত কম। চন্দ্রের পৃথিবীর যে পাশে আকর্ষণ করে তার বিপরীত দিকে পৃথিবীর মহাকর্ষণ শক্তির প্রভাব অপেক্ষাকৃত কম। আবার পানির নিচে যে কঠিন স্থলভাগ আছে তার সাথে দৃঢ়ভাবে আবদ্ধ, কাজেই তার উপর চন্দ্রের আকর্ষণ কেন্দ্রস্থলের আকর্ষণের সমান। তাহলে চন্দ্রের আকর্ষণ কেন্দ্রস্থলের আকর্ষণের সমান সেখানে। ফলে বিপরীত দিকে পানিরাশি অপেক্ষা স্থলভাগ চন্দ্রের দিকে বেশি আকৃষ্ট হয়। তাহলে পানিরাশি অপেক্ষা স্থলভাগ চন্দ্রের দিকে বেশি আকৃষ্ট হয়। এই সময় চন্দ্রের বিপরীত দিকে পানিরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাব কমিয়ে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। তারপরে দেখো এইভাবে চারপাশে পানিরাশি চন্দ্রের বিপরীত দিকে ফুলে ওঠে, যে জোয়ারের সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বলা হয়। এই যে চন্দ্রের পানিরাশি চন্দ্রের বিপরীত দিকে, অর্থাৎ চন্দ্র যে পাশে পৃথিবীকে আকর্ষণ করবে তার বিপরীতে যে জোয়ার হয় সেই জোয়ারটার নামই হচ্ছে গৌণ জোয়ার। তাহলে আমরা সর্বশেষের লাইনে দেখো চারপাশে পানিরাশি চন্দ্রের বিপরীত দিকে ফুলে উঠে যে জোয়ারের সৃষ্টি করবে সেটাই হচ্ছে গৌণ জোয়ার। তাহলে চন্দ্র পৃথিবীর যে প্রান্তে আকর্ষণ করবে সেই প্রান্তে যে জোয়ার হবে সেটা হচ্ছে মুখ্য জোয়ার, আর তার বিপরীতে যে জোয়ার হবে সেই জোয়ারটার নাম হচ্ছে গৌণ জোয়ার। এই জোয়ারটার নাম হচ্ছে গৌণ জোয়ার। তারপর দেখো ভরাট বা তেজকোটা। ওই যে আমরা অমাবস্যা পূর্ণিমা তিথি দেখাইছিলাম, তাহলে অমাবস্যা পূর্ণিমা কখন হয়? অমাবস্যা যখন চাঁদ সূর্য এবং পৃথিবী একই সমানে থাকে, এরকম চাঁদ সূর্য পৃথিবী, যখন সূর্য তারপর চন্দ্র আর হচ্ছে পৃথিবী এরকম একই সমানে থাকে, তখন যদি মনে রাখার মধ্যে হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ থাকে তখন হয় কি সূর্য গ্রহণ। এটাকে বলা হয় কি অমাবস্যা। এটা হচ্ছে অমাবস্যা তিথি, এটা হচ্ছে অমাবস্যা তিথি। আবার দেখো যখন আবার সূর্য চাঁদ এবং পৃথিবী একই সময় থাকবে আর মাঝখানে যখন পৃথিবী থাকবে, অর্থাৎ সূর্য চন্দ্র এই মাঝখানে যখন পৃথিবী থাকে তখন হয় কি চন্দ্রগ্রহণ। এটাকে বলা হয় কি পূর্ণিমার তিথি। এটাকে বলা হয় পূর্ণিমার তিথি। তাহলে এই যে দেখো অমাবস্যার তিথি আর পূর্ণিমার তিথি, এই দুটি তিথিতে যে জোয়ার সংঘটিত হয় এই জোয়ারটার নামই হচ্ছে তেজকোটাল বা ভরাট। এখন প্রজেক্টরে দেখো, কন্টেন্টে দেখো, পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবীর চন্দ্র সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এই দুই সময় কিন্তু চন্দ্র সূর্য একই সরলরেখায় অবস্থান করবে, কিন্তু মনে রাখার মধ্যে হচ্ছে সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ থাকে সূর্য গ্রহণ, আর সূর্য পৃথিবী এবং চন্দ্র মাঝখানে যদি পৃথিবী থাকে তাহলে হবে চন্দ্রগ্রহণ। ওটা হচ্ছে সূর্যগ্রহণ হলে অমাবস্যার তিথি আর চন্দ্রগ্রহণ হলে পূর্ণিমার তিথি। তাহলে দেখো একই সরলরেখায় অবস্থান করা বলে সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে। তাহলে সূর্যের যে আকর্ষণটাকে চন্দ্রকে সাহায্য করবে, এই জন্য ফলে এই দুই সময় পানি খুব বেশি ফুলে ওঠে। এই দুই সময় অর্থাৎ চন্দ্র সূর্যকে আকর্ষণ করবে। আবার এখানে দেখো সূর্য চন্দ্রকে আকর্ষণ করছে, পৃথিবী দুইটা মিলে পৃথিবী আকর্ষণ করছে। তাহলে আমাদেরকে এই দিক থেকে চন্দ্র আকর্ষণ করছে, দিক থেকে আবার সূর্য আকর্ষণ করছে। দুইটার আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয়, প্রবল হয়, যার কারণে এই সময়ের পানিরাশি দ্রুত গতিতে ফুলে বা ফুটে ওঠে, জোয়ারের সৃষ্টি করে। সেই জোয়ারটার নাম হচ্ছে ভরাট বা তেজকোটা। তাহলে আমরা এভাবে সংজ্ঞা বলবো কি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় থাকার কারণে পৃথিবীকে বেশি আকর্ষণ করবে, আর বেশি আকর্ষণ করার ফলে যে জোয়ার সংঘটিত হয় সেই জোয়ারটার নাম হচ্ছে তেজকোটাল বা ভরাট। তেজকোটাল বা ভরাট। তাহলে সূর্য গ্রহণ হলে অমাবস্যার তিথি আর চন্দ্র গ্রহণ হলে পূর্ণিমার তিথি।
সূর্যগ্রহণ হলে অমাবস্যার তিথি, পূর্ণিমা হলে চন্দ্রগ্রহণ হলে পূর্ণিমার তিথি। এই দুই তিথিতে যে জোয়ার সংঘটিত হয় এই জোয়ারটার নাম হচ্ছে তেজ কোটাল বা ভরা কোটাল। এরপরে দেখো দেখো অমাবস্যায় ভরা কোটাল কিভাবে হয়। অমাবস্যায় চন্দ্র সূর্য পৃথিবী একই দিকে পৃথিবীর সহিত সমসূত্রে অবস্থান করছে। চন্দ্র এবং সূর্য দেখো ওই মাঝখান থেকে চন্দ্র দেখা যাচ্ছে একই সমসূত্রে অবস্থান করে। এর ফলে চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি একই দিক থেকে একই সঙ্গে কার্যকরী হয়। তাহলে একই দিক থেকে একই সঙ্গে কার্যকরী হচ্ছে। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণ অপেক্ষা কম হলেও এই সময় নদীর মিলিত আকর্ষণের ফলে পূর্ণিমার দিন অপেক্ষা পানি বেশি ফুলে উঠে চন্দ্রের সম্মুখে যে জোয়ারের সৃষ্টি করে তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলা হয়। তোমরা একবার করে চোখ বলে দেখো, পড়ে নাও, তাহলে হয়তো বুঝতে পারবে। তারপর দেখো পূর্ণিমা তিথিতে ভরা কোটাল। পূর্ণিমা তিথিতে দেখো পৃথিবীর একদিকে চন্দ্র ও অন্যদিকে সূর্য একই দিকে অবস্থান করে। তাহলে চন্দ্রগ্রহণ দেখা আমরা কি দেখছি যে চন্দ্র এক পাশে সূর্য এক পাশে, পৃথিবী হচ্ছে মাঝখানে, একই দিকে অবস্থান করে। চন্দ্রের আকর্ষণে যেখানে মুখ্য জোর হয় সেখানে সূর্যের আকর্ষণে গৌণ জোর হয়। তাহলে এই চন্দ্র আকর্ষণে এ পাশে মুখ্য জোর, সূর্যের আকর্ষণে এ পাশে হচ্ছে গৌণ জোর। তাহলে হ্যাঁ, মায়ের কথা বলার সময় পাবে, একটু অপেক্ষা, ওয়েট, কথা বলতে দিব একটু একটু। তাহলে দেখো আবার চন্দ্রের বিপরীত দিকে যেখানে চন্দ্রের আকর্ষণে গৌণ জোর হয় ঠিক সেই সময়ে সেখানে সূর্যের মুখ্য জোর হয়। ফলে পূর্ণিমার দিন উক্ত দুই বিপরীত স্থানে জোয়ারের বেগ সর্বাধিক হয়। তাহলে যখন চাঁদের আকর্ষণ পৃথিবীর প্রান্তে এ প্রান্তে মুখ্য জোর হয় তার বিপরীত হয় সূর্যের আকর্ষণের কারণে গৌণ জোর, ও সূর্যের আকর্ষণের কারণে যেখানে মুখ্য জোর হয় তার অপোজিট হয় গৌণ জোর। এভাবেই জোয়ারের সৃষ্টি হয়। দুই বিপরীত স্থানে জোয়ারের বেগ সর্বাধিক হয়, বেশি পরিমাণ পানি ফুলে ওঠে, যে জোয়ারের সৃষ্টি করে তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে, তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। তোমরা পড়ে নাও, আর খাতা কলম কাছে থাকলে যদি বইয়ের না থাকে লেখে রাখতে পারো কিছু কিছু বিষয়, আর বই থাকলে তো হয়ে গেল, বই ডাকবে নাও তাহলেই হবে। এরপর দেখবো মরা কোটাল। মরা কোটালে কি বলেছিলাম আমি? মরা কোটালে বলেছিলাম যে পৃথিবী এক জায়গাতে অবস্থান আর সমকোণী ভাবে সূর্য এবং চন্দ্র পৃথিবীকে আকর্ষণ করবে, সমকোণী ভাবে পৃথিবীকে আকর্ষণ করে চন্দ্র এবং সূর্য। তবে দেখো অষ্টমী তিথিতে, সপ্তমী বা অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে না থেকে উভয়ই পৃথিবীর এক সমকোণী থেকে পৃথিবীকে আকর্ষণ করে। মানে একই জায়গা একই সমসূত্রে না থেকে সমকোণী ভাবে চন্দ্র এবং সূর্য পৃথিবীকে আকর্ষণ করে। এভাবে আড়াআড়ি অবস্থানের কারণে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি কমে যায়। ফলে চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। তাহলে এর কারণেই একদিকে জোয়ারের টান আর একদিকে ভাটার টান দুটোই একসঙ্গে হচ্ছে। এই জন্য চন্দ্র পৃথিবীর নিকটে উহার আকর্ষণ শক্তি অধিক কার্যকরী হয়। আর তাই এই সময় চন্দ্রের দিকে জোয়ার এবং সূর্যের দিকে ভাটা হয় সূর্যের বিরোধিতার কারণে। সূর্যের বিরোধিতা করার কারণে এখানে জোয়ার ভাটার, একদিকে জোয়ার হয় আর একদিকে ভাটা হয়। চন্দ্রের দিকে পানি বেশি ফুলে উঠতে পারে না বলে এই জাতীয় জোয়ারকে মরা কোটাল বলা হয়।
তাহলে যদিও চন্দ্রের দিকে চন্দ্রের আকর্ষণ শক্তির কারণে জল হয়, তারপরে সূর্যের আকর্ষণ বেশি হওয়ার কারণে চন্দ্রের পানির বেশি বেশি ফুলে উঠতে পারে না। এই জন্য এটাকে বলা হয় মরাকটল। যখন পানি কি হয়, স্থির থাকে, স্থিমিত থাকে, যার কারণে এটাকে বলা হয় মরাকটল। এটাকে বলা হয় মরাকটল। শিক্ষার্থী বন্ধু, দেখো তোমরা একবার করে চোখ খুলে পড়ে নাও, তাহলে হয়তো বুঝতে পারবে। অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে না থেকে উভয় পৃথিবীর এক সমকোণ থেকে পৃথিবীকে আকর্ষণ করে। এইভাবে আর আইনের অবস্থানের কারণে পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি কমে যায়, ফলে চন্দ্রের আকর্ষণে যেখানে জল হয়, সূর্যের আকর্ষণ সেখানে ভাটা হয়। চন্দ্র পৃথিবীর নিকটে ও আকর্ষণ শক্তি অধিক কার্যকরী, তাই এই সময় চন্দ্রের দিকে জোয়ার এবং সূর্যের দিকে ভাটা হয় সূর্যের বিরোধিতার কারণে। চন্দ্রের দিকে পানি বেশি ফুটে উঠতে পারে না বলে এই জাতীয় জলকে মরাকটল বলা হয়। তাহলে প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো তোমরা লিখে রাখতে পারো বইয়ের খাতায়। জোয়ার ভাটার বলতে কি বুঝো? জোয়ার ভাটার শ্রেণী আলোচনা করো। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কি? মরাকটল ও মরাকটল কি? এগুলো তোমরা খাতায় লিখে রাখো, পরে প্রশ্ন আকারে এগুলো পড়বে। তারপর দেখো, নিশ্চয় দেখতে পাচ্ছ ছবিটি, ছবিটিতে কি দেখানো হচ্ছে। এরপর দেখো মুখ্য গৌণ জোয়ার ব্যাখ্যা করো, মরাকটল ও মরাকটল ব্যাখ্যা করো। এরপর দেখো বাড়ির কাজটি, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। তাহলে মানব জীবনের জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। খাতাতে লিখে নাও প্রশ্নটা। তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরটা লেখার চেষ্টা করবে বাসায় বসে থেকে। দেখো জোয়ার ভাটার ফলাফলগুলো কি কি। জোয়ার ভাটা যখন সংঘটিত হয় তখন কি কি ঘটে থাকে? আবর্জনা অপসারণ হয়ে থাকে, অর্থাৎ ময়লা আবর্জনা থাকলে সমুদ্রের পানিগুলো ফুলে উঠলে সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে সমুদ্রের মধ্যে নেমে যায়। ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়, পানি এসে বৃদ্ধি পেলে বিভিন্ন বড় বড় জাহাজ, স্টিমার, লঞ্চ, ফেরিঘাট ইত্যাদি ভিড়তে পারে, যার কারণে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা সৃষ্টি হয়। তারপর নদীর পানি নির্মল থাকে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। নদীর খাত গভীর হয়, অর্থাৎ নদীর তলদেশে যদি কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে সেগুলো অপসারিত হয়ে যায়, তাতে নদীর গভীরতা বৃদ্ধি পায়। এরপরে জলবিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে জলবিদ্যুৎ উৎপাদন মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানো হয়। বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি জেলায় কাপ্তাই নামক স্থানে টারবাইন যন্ত্রের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপর সেচ ব্যবস্থা, পানি আটকে রেখে, জোয়ারের পানি আটকে রেখে সেই এলাকার কৃষি ফসল অর্থাৎ কৃষি জমিতে চাষাবাদ করা হয়। তারপরে বদ্বীপ গঠনের বাধা, বদ্বীপ গঠন হওয়ার জন্য, অর্থাৎ নদী কোনা, কাকর কোনা, কদম কোনা এসে জমাট বাঁধলেই জোয়ার ভাটারের পানি এসে সেটা ভেঙে দিয়ে সেখানে বদ্বীপ সৃষ্টি করতে দেওয়া হয় না বা বদ্বীপ সৃষ্টি হতে পারে না। তারপর মৎস্য আহরণের সুবিধা, তার মাছ আহরণের সুবিধার ক্ষেত্রে জোয়ার ভাটারের ভূমিকা সবচেয়ে বেশি। এটা হচ্ছে জোয়ার ভাটারের ফলাফল, অর্থাৎ জোয়ার ভাটার হলে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি সেগুলো হচ্ছে এগুলো। শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে জোয়ার ভাটা সম্পর্কে জানলাম, জোয়ার ভাটারের কন্টেন্টগুলো দেখলাম। কতদিনে আমরা জোয়ার ভাটারের আলোচনা করেছি, বোটের দেখাইছিলাম, আজকে কন্টেন্ট দেখালাম। আজকে এই কন্টেন্টে সবাইকে ধন্যবাদ। আর বাকি ক্লাসটা আমি নিচ্ছি সবাইকে প্রশ্ন করার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।
এখন তোমাদের কথা।